ম্যাজেস্টিক, গ্ল্যামারাস, যাকে মানুষ আলটিমেটলি মনে মনে সম্ভ্রম করতে বাধ্য হয়, সেরকমই একটি অ্যানিম্যাল হলো বাঘ। বিলুপ্ত হয়ে যাবার মুখে পৌঁছেও যারা মানুষের কাছে কখনো সারেন্ডার করেনি, বাঘের এই স্পিরিটকে সম্মান দেখিয়ে আজও পর্যন্ত আমরা তেজস্বী পরাক্রমী মানুষকে বাঘ বা বাঘিনীর সাথে তুলনা করে থাকি। একটা সময় ছিল যখন আমাদের দেশের অনেকাংশ জুড়ে নিবিড় অরণ্য ছিল। বাঘের সংখ্যা ছিল 50,000 থেকে 1 লাখ। তখন বাঘেদের বসতি ছিল সেই সব অরণ্যের প্রায় সর্বত্র। এখানে একটা বিষয়ে আলোকপাত না করলে এই আলোচনা নিতান্তই ইনকমপ্লিট হবে। সেটা হলো ফরেস্ট আর বাঘেদের সম্পর্ক। প্রাচীন যুগ থেকেই ভারতে অরণ্যের ও বন্যপ্রাণীর অপরিসীম গুরুত্ব ছিল। ভারতীয় সামাজিক ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল অরণ্য। 4000-এরও বেশি বছর আগে রচিত অগ্নিপুরাণে বলা হয়েছে, মানুষের বৃক্ষ ও অরণ্যকে রক্ষা করা কর্তব্য। 2500 বছর আগে গৌতম বুদ্ধ প্রত্যেক ব্যক্তিকে বনসৃজনের উপদেশ করেছেন। যা হোক, পরবর্তী সময়ে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি 300 বিসিতে ভারতের সম্রাট ছিলেন, তিনি অরণ্যের গুরুত্ব উপলব্ধি করে অরণ্য ও বন্য প্রাণী রক্ষার জন্য উচ্চপদস্থ অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন। রাজা অশোকও বন ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের ব্যবস্থা করেছিলেন। এই কালচার গুপ্ত যুগ অবধি কন্টিনিউড হয়েছিল। এর পরবর্তীকালে মুসলিম ইনভেশন ও মুসলিম শাসনের আমলেও অরণ্যের তেমন কোনো বিরাট ক্ষতি বা বৃদ্ধি কিছু হয়নি। তবে মুসলিম আক্রমণের ফলে আতঙ্কিত ও অত্যাচারিত জনগণের একটা অংশ জঙ্গলে গিয়ে বাস করতে আরম্ভ করে। ফলে জঙ্গলে মানুষের ইন্টারফারেন্স কিছুটা বৃদ্ধি পায়। এর পরবর্তী পর্যায়ে আসে ব্রিটিশ শাসনকাল। ব্রিটেন প্রায় সমগ্র বিশ্বে ছলে বলে কৌশলে নিজেদের শাসন কায়েম করেছিল। আমাদের ভারতবর্ষও সেইভাবেই ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। কিন্তু ব্রিটেন আদতে একটি ক্ষুদ্র দেশ। আয়তন ও জনসংখ্যায় আমাদের উত্তরপ্রদেশের সমান ছিল। সেই সামান্য জনসংখ্যার থেকে ভারত বা আফ্রিকার মতো উষ্ণ আবহাওয়ার কান্ট্রি, যাদের খাদ্যাভ্যাস পর্যন্ত সম্পূর্ণ আলাদা, সেখানে ব্রিটিশ লোকজনকে নিয়ে আসা ছিল দুরূহ। আর তারা মাতৃভূমির অত্যন্ত অভ্যস্ত পরিবেশ ছেড়ে এত দূরে আসতে চাইতো না। তখন ব্রিটিশ কর্তৃপক্ষ কি উপায় বার করে? তারা অকেজো অপদার্থ অপরাধীদের প্রলুব্ধ করে ভারতে পাঠানো শুরু করে। এতে ওই অপরাধীরা জেল থেকে ছাড়া পেত আর বিনিময়ে তারা ভারতে আসতে রাজি হতো। এবং ব্রিটেনে তুচ্ছ স্ট্যাটাসের এই সমস্ত লোক ভারতে এসে লর্ড বলে রাজকীয় সম্মান পেত আর পেত তাদের আশার অতীত লেভেলের বিলাসী জীবনযাপন। এই বিলাসিতার অন্যতম অঙ্গ ছিল ভারতের জঙ্গলগুলিতে যথেচ্ছ বাঘ এবং অন্যান্য বন্যজন্তু শিকার। আর বাঘ শিকার ছিল প্রেস্টিজিয়াস ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা, এই বাঘ শিকারের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নারকীয়, পৈশাচিক এবং কাপুরুষোচিত। প্রথমে স্থানীয় অনুগত রাজা বা জমিদারদের সাহায্যে শত শত লোক নিয়ে গিয়ে তারা বাঘটিকে ফাঁদে ফেলত, ট্র্যাপ করত। বিশেষত শাবক সহ মা বাঘকে তারা ফাঁদে ফেলার চেষ্টা করতো বা পেত সহজে। কারণ মা বাঘ, অন্য বাঘেরা পালিয়ে যেত অনেক সময়ই, কিন্তু মা বাঘ কিছুতেই তার শাবককে ফেলে পালাতে চাইত না। এরপর ফাঁদে পড়া বাঘ বা বাঘিনীটিকে ইংরেজ দুর্বৃত্ত, যে কিনা এদেশে এসে লর্ড হয়ে উঠেছে, সে নিরাপদ পরিস্থিতিতে এসে হত্যা করত। আর তারপর বাঘের গায়ে পা চাপিয়ে ছবি তুলে ড্রয়িং রুমে টাঙিয়ে রাখত, নিজের বীরত্ব প্রচার করত। এই হত্যা এত বিপুল পরিমাণে হয়েছে এবং ব্রিটিশরা ভারতে এত ব্যাপক হারে অরণ্য ধ্বংস করেছে যে বাঘ এদেশে বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হয়। পরাধীন ভারতে আমরা নিজেরাই ছিলাম অরক্ষিত। অতএব আমাদের এই অসহায় পশুকুল এবং অরণ্যকে আমরা রক্ষা করতে পারিনি। অবশেষে স্বাধীন ভারতে মানুষের টনক নড়ে এবং সেই অনুসারে 1973 সালে ভারতে ব্যাঘ্র সংরক্ষণ প্রক্রিয়া অর্থাৎ টাইগার প্রজেক্ট শুরু হয়। সে সময়ে পুরো ভারতবর্ষে পরিসংখ্যান অনুসারে বাঘের সংখ্যা কমে কমে দাঁড়িয়েছিল 268। প্রাথমিকভাবে ভারতে 9টি টাইগার রিজার্ভ প্রজেক্টের সূচনা হয়। কিন্তু এখানে কেউ একটা প্রশ্ন করতে পারেন যে বাঘ সংরক্ষণের প্রয়োজন কী? আসুন
আলোচনা করি বাঘেরা পরিবেশের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা কী কী সুবিধা হয় তাদের জন্য পরিবেশের। প্রথমত ইকোসিস্টেম সার্ভিস। বাঘেরা হলো একটি কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস বলতে বোঝায় সেই সব স্পিসিসকে যারা তাদের সংশ্লিষ্ট ইকোসিস্টেমের ওপর একটা বিশাল বড় মাপের ইম্প্যাক্ট বা প্রভাব রাখে। তো একটা স্বাস্থ্যবান ইকোসিস্টেমের প্রতীক হলো বাঘ। যে জঙ্গলে যথেষ্ট খাদ্য থাকে সেখানেই বাঘেদের রাজত্ব সম্ভব। অরণ্য যদি স্বাস্থ্যবান হয় তবেই সেখানে থাকবে প্রচুর খাদ্য। সেই খাদ্যের কারণে সেখানে থাকবে প্রচুর হরিণ, বন্য শূকর, বাঁদর, পাখি, এমনকি হাতি পর্যন্ত। আর তবেই শিকার ধরে জীবনযাপন করতে পারবে বলেই সেখানে থাকে বাঘেরা। অন্যদিকে আবার আছে মানুষেরা। বাঘেরা আর বুনো হাতিরা যদি জঙ্গলকে আগলে না রাখতো তো মানুষেরা কি জঙ্গল বলে আদৌ কিছু অবশিষ্ট রাখতো? মানুষেরা তো নিজেদের খুব বড় মনে করে, কিন্তু মানুষ আর যাই হোক, প্রকৃতির সংরক্ষণ, প্রকৃতিকে সম্মান করা মানুষের হাতে নেই। মানুষ যার খাচ্ছে পড়ছে সেই প্রকৃতি মাকেই নষ্ট করছে, দূষিত করছে। যেখানেই মানুষ সেখানেই প্রাকৃতিক পরিবেশের দূষণ আর ধ্বংস। বাঘেরা আছে তাই জঙ্গল আছে, আর জঙ্গল আছে বলেই আজও এই মানুষেরা টিকে আছে। যদি বাঘ না থাকে তো 50 বছরও পেরোবে না, মানুষের লোভ জঙ্গলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আর তার ফলে এই বুদ্ধিমান মূর্খ মানুষ তার তথাকথিত সভ্যতা সহ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এছাড়াও বাঘেদের বাসগৃহ জঙ্গল বন্যা, জোয়ারের জলস্ফীতি, ল্যান্ডস্লাইডকে অনেকখানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বা অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। আর টাইগার রিজার্ভের জল তো লক্ষ কোটি মানুষ ব্যবহার করে। টাইগার রিজার্ভ না থাকলে সেই জলাশয়ও থাকবে কোথায়? মানুষেরা নিজেরাই নষ্ট করে ফেলবে, বেআইনিভাবে ভরাট করে রিসর্ট বা ফ্ল্যাট বানাবে। দ্বিতীয়ত, বাঘেদের সাথে সাথে অসংখ্য জীব পালিত হয় জঙ্গলের আশ্রয়ে, ফলে জীব বৈচিত্র্য ও ইকোসিস্টেম সংরক্ষিত হয়। তৃতীয়ত, বাঘ দেখার আকর্ষণে জঙ্গলে বেড়াতে ট্যুরিস্ট আসে দলে দলে। তার থেকে লাভবান হয় জঙ্গলের আশেপাশে থাকা পল্লীবাসী মানুষজন। তারা এই ট্যুরিজম থেকে আর্থিকভাবে উপকৃত হয়, আবার জঙ্গলও তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী যোগাতে সহায়তা করে। ফলে বাঘেদের থেকে মানুষের উপকারও কম হয় না। এই সব কারণেই টাইগারদের দরকার, ফলে টাইগার প্রজেক্টের সৃষ্টি। এছাড়াও বলা যায় বাঘের মতো একটি অসাধারণ প্রাণী যারা জৈব বাস্তুতন্ত্রে নিজেদের জবরদস্ত ফুটপ্রিন্ট রেখেছে, যারা ইকোসিস্টেমের একটি কিস্টোন স্পিসিস, একটু আগেই বলেছি। সুতরাং মানুষের কালচারাল হিস্ট্রিতে তাদের কোনো জায়গা থাকবে না তা হতেই পারে না। ভারতের অন্যতম ব্যাঘ্র সংকুল এলাকা হলো সুন্দরবন। এখানকার বাঘেরা হিংস্র, প্রখর বুদ্ধিমান, সাঁতারে প্রচণ্ড দক্ষ এবং ইনস্টিংক্টিভ শিকারী। সুন্দরবনের স্থানীয় মানুষ বাঘকে ভয় পায়, সতর্ক থাকে, কিন্তু বাঘকে তারা সম্ভ্রম ও সম্মান করে। তারা নাম দিয়েছে দক্ষিণ রায়। বাঘ তাদের কাছে জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, বনবিবির শৌর্যশালী বাহন। সমস্ত পৃথিবীর মানুষের কাছে এই শৌর্যের ও সাহসের প্রতীক হলো বাঘ। চীন এবং ভুটানের সাংস্কৃতিক ইতিহাসে বাঘের স্থান অতি গুরুত্বপূর্ণ। বলা হয় ভুটানের বৌদ্ধ গুরু রিম্পোচে বাঘের পিঠে চড়ে তিব্বত থেকে ভুটানে আসেন এবং টাইগার নেস্টে বসে তিনি ধ্যান করতেন। সেই স্থানে বর্তমানে পবিত্র তাকসাং মনাস্ট্রি গড়ে উঠেছে। আমাদের হিন্দু ধর্মেও দেবী জগদ্ধাত্রীর পরাক্রমী বাহন হলো বাঘ। মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে এইভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে জঙ্গলের শিকারী প্রাণী বাঘ। তো টাইগার প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হলো সেই বাঘের সংখ্যা বৃদ্ধি করা, বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো। কিন্তু এই বাঘের সংখ্যা বৃদ্ধির পথে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ ছিল এবং আছে। চ্যালেঞ্জগুলি মূলত 1 নম্বর, পোচিং কন্ট্রোল করা, ওয়াইল্ড লাইফ ক্রিমিনালদের আইনের মাধ্যমে শাস্তি দান করা। বাঘেদের চোরা শিকার করে বা ফাঁদে ফেলে মেরে দেয় এক শ্রেণীর মানুষ। এই চোরা শিকারী বা পোচারদেরকে আটকানো সত্যিই এক বড় চ্যালেঞ্জ। ওরা রাতের অন্ধকারে আসে, ওরা খুব সংগঠিত, ধূর্ত আর হিংস্র। ঠিকমতো সুযোগ পেলে ওরা ফরেস্ট গার্ডদেরও আক্রমণ করে। সুন্দরবনেও পোচিং বাঘেদের জন্য একটি বড় সমস্যা। মাত্র কিছুদিন আগেই নিউজ পেপারে একটা ঘটনা আলোড়ন তুলেছিল। সুন্দরবনের জঙ্গলে 4 জন ভারতীয় গার্ড রাতের বেলা বাংলাদেশি পোচারদের হাতে পড়েন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায়। একজন তো তাদের হাতে খুন হয়ে যান। বাকি 3 জন কোনো রকমের জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে সাঁতার কেটে পালাতে সক্ষম হন। বাস্তবে ফরেস্ট গার্ডদের জন্য আরও অনেক বেটার প্রোটেকশন সিস্টেম, বেটার ইকুইপমেন্ট এবং আকর্ষণীয় প্যাকেজ দরকার।
আসলে আমাদের সমস্ত সিস্টেম ব্রিটিশ আমলে মাথা ভারী প্রক্রিয়ায় বানানো হয়েছিল, কারণ ইংরেজ প্রভুরা মাথায় বসে ক্রিমটুকু খেতেন, আর গ্রাউন্ড জিরোতে যারা কাজ করতেন সেই ভারতীয়রা হ্যাজার্ডাস কাজগুলো করতেন এবং তারা ছিলেন ব্রাত্য এবং ইল পেইড। সেই ব্যবস্থাই আজও চলে আসছে। স্বাধীন ভারতে তার পরিবর্তন অতি সামান্যই হয়েছে। বন্য প্রাণী তথা টাইগারদের চামড়া বা নখ বা দাঁত ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে বিশ্বজোড়া বেআইনি কারবার তা বন্ধ করা বা সেই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটাকে ব্রেক করে দেওয়া অন্যতম চ্যালেঞ্জ। এটা আর এক আশ্চর্য ব্যাপার। মানুষদের একটা অংশ আছে, বিশেষত চীন, ভিয়েতনাম ইত্যাদি অঞ্চলে, যারা বিশ্বাস করে যে বাঘেদের হাড়, দাঁত, নখ ইত্যাদি তাদের বিভিন্ন অসুখ সারাতে বা শরীরের শক্তি বাড়াতে নাকি কাজে লাগে। কি অদ্ভুত কথা! আরে বাঘের মতো শক্তি পাওয়ার জন্য বাঘ হয়ে জন্মাতে হয়। বাঘের হাড়, দাঁত, নখ দিয়ে না শক্তি না আরোগ্য কোনোটাই অর্জন করা যায় না। এই অন্ধবিশ্বাসীদের জন্য বাঘেদের বেঘুরে মরতে হয়। আরও আছে কিছু নির্লজ্জ লোক আছে ফ্যাশন ওয়ার্ল্ডে, যারা বাঘের চামড়ার পোশাক পরতে চায়। বাঘের চামড়া পরা নৃশংস মানুষগুলো মারাত্মকভাবে দায়ী পোচিংয়ের জন্য। বাঘের চামড়া পরলেই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বাঘেরা তো শুধু খিদে পেলে খাবার তাগিদে জীব হত্যা করে, আর মানুষ তারা সুন্দর পোশাকের নাম করে বাঘ মেরে তার চামড়া ছাড়িয়ে পোশাক বানিয়ে পড়ছে। এই লেভেলের হিংস্রতা বাঘ ভাল্লুক থেকে আরম্ভ করে রাক্ষস খোকসেরাও করে কি? সন্দেহ আছে। বাঘেদের হ্যাবিট্যাট এরিয়া বাড়িয়ে তোলা এবং বাঘেদের বিভিন্ন হ্যাবিট্যাট এরিয়াগুলির মধ্যে সেফ করিডোর তৈরি করে বাঘেদের বিচরণ এলাকা বাড়ানো অন্যতম কঠিন চ্যালেঞ্জ। আসলে বাঘেদের বেঁচে থাকার জন্য, শিকার ধরার জন্য অনেকখানি জায়গা দরকার হয়। তাদের সংখ্যা বাড়লে তো জায়গাও আরও বেশি লাগে, তাই না? তাই জঙ্গলের এলাকা বাড়ানো, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার জন্য জঙ্গল করিডোর বানানো একান্ত দরকার। এমনিতে গোটা পৃথিবীর সব জায়গাগুলোই তো মানুষ নিয়ে নিচ্ছে, কিন্তু বাঘেদের জন্য এবং অন্যান্য বন্য জন্তুদের জন্য প্রয়োজনীয় জায়গা মানুষকে ছেড়ে রাখতে হবে। বন্য জন্তুদের স্বার্থ যদি কেউ মনে নাও রাখে, তবু মানুষদের নিজেদের স্বার্থেই জঙ্গলকে তার প্রাপ্য ভূখণ্ড ও অধিকার দিতেই হবে। 4 নম্বরে বলা যায়, প্রান্তিক যে সমস্ত মানুষেরা জঙ্গলের বাফার অঞ্চলে বসবাস ও চাষবাস করেন, তাদের সাথে বাঘেদের কনফ্লিক্ট মিনিমাইজ করা বা নালিফাই করা। জঙ্গলের আশেপাশে বেশ কিছু মানুষও থাকেন, আবার বাঘেরাও সেখানে মাঝে মাঝে যায়। কখনো সুযোগ পেলে তাদের গরু বাছুরও খেয়ে ফেলে। তাতে বাঘেদের আর কতটা দোষ? ওগুলো তো ওদের খাদ্য। এখন জঙ্গলে শুধু শাল, সেগুন, সোনাঝুরি না লাগিয়ে জঙ্গলকে প্রকৃত ফুড ফরেস্ট যদি বানানো যায়, অর্থাৎ জঙ্গলে 7 লেয়ার ফুড ফরেস্ট ক্রিয়েট করতে পারলে জঙ্গলে হরিণ, বাঁদর, বনশুকর ইত্যাদি বাঘের খাদ্য প্রাণী যথেষ্ট সংখ্যায় বাড়বে। তাহলে বাঘ খাবার জোগাড় করার জন্য জঙ্গলের বাইরে চট করে আসবে না। অন্যদিকে জঙ্গল ট্যুরিজম থেকে স্থানীয় মানুষদের আর্থিক লাভ হয়। সুতরাং তাদেরকে টাইগার প্রজেক্টের সাথে যথেষ্ট পরিমাণে জড়িত রেখে এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে তারা টাইগার প্রজেক্টের প্রকৃতপক্ষেই সহায়ক হয়ে উঠতে পারে। এছাড়া উপজাতিদের ঐতিহ্যগত জ্ঞান এবং অনুশীলনগুলি সংরক্ষণে প্রয়োগ করা হলে ফলাফল ইতিবাচক হতে বাধ্য। কারণ এই সব জঙ্গলের প্রান্তনিবাসী মানুষ জঙ্গল থেকে তাদের জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করার অনেক সাস্টেইনেবল উপায় জানে এবং প্রয়োগ করতে পারে। গির অরণ্যের সিংহ সংরক্ষণ ও সুন্দরবনের বাঘ সংরক্ষণের ক্ষেত্রে এই প্রক্রিয়া সফল হয়েছে। এই অঞ্চলে বাঘ বা সিংহ মাঝে মাঝে গবাদি পশু এমনকি মানুষকেও আক্রমণ করে। বিশেষত সুন্দরবনের বাঘেরা মানুষকে অনেক সময় মেরেও ফেলে। তবুও কিন্তু ওখানকার স্থানীয় মানুষ বাঘ সংরক্ষণের গুরুত্ব বোঝে ও বাঘেদের অস্তিত্বের গুরুত্বও তারা বোঝে। বাঘ তাদের কাছে সুন্দরবনের অধিষ্ঠাত্রী দেবী বনবিবির আদরের বাহন রূপে তাই সম্মানিত। এই প্রক্রিয়া অবলম্বন করে বাঘেদের সংখ্যা এখন 268 থেকে বেড়ে 3000-এ পৌঁছে গেছে প্রায়। এখানে একটা কৌতূহলজনক প্রশ্ন আছে, বাঘ গণনা করা হয় কিভাবে? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রক্রিয়া। আগে বাঘ গণনা করা হতো বাঘের পায়ের ছাপের ওপর প্লাস্টার অফ প্যারিস ঢেলে তারপর সেই ছাপের মাপ নিয়ে, কিন্তু এ পদ্ধতি ততটা নিখুঁত ছিল না। আজকের দিনে একটা তথ্য জানা গেছে যে বাঘের গায়ের ডোরা হলো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। প্রতিটি বাঘের গায়ের ডোরা হলো ইউনিক। ডোরার দ্বারা প্রতিটি বাঘকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। তাই এখনকার দিনে জঙ্গলে ক্যামেরা সেট করে রেখে এসে বাঘের গতিবিধি রেকর্ড করে তাদের ডোরার ছবির তুলনামূলক বিশ্লেষণ করে বাঘের সংখ্যা গণনা করা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে। তো এইভাবে সংরক্ষিত জঙ্গল এলাকা গঠন করে
মনিটরিং করে ও প্রয়োজনে ইন্টারভেইন করে বাঘের সংখ্যা অনেক বাড়ানো গেছে। একই প্রক্রিয়া অবলম্বন করে বাঘের সংখ্যা অনেক বেড়েছে নেপালেও। ভুটান তো চিরদিনই বাঘেদের জন্য এবং অন্যান্য বন্য জন্তুদের জন্য স্যাংচুয়ারিই ছিল। চীনও তার বাঘের সংখ্যা বাড়িয়ে তুলেছে বলে পরিসংখ্যানে প্রকাশ। আর ভারতের ক্ষেত্রে একথা বলাই যায়, এই মুহূর্তে বিশ্বের বাঘের মোট সংখ্যার 70% বাস করে ভারতে। এটা যে একটা বড় সাকসেস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কাজ এখনো মোটেই শেষ নয়, এখনো অনেক দূর যেতে হবে। ভারতে জঙ্গলের গরিমা ও বন্য প্রাণের গরিমাকে ফিরিয়ে আনতে হবে। দেশের 30% জঙ্গলের যে অঙ্গীকার আমাদের ঘোষিত নীতি, সেই পর্যায়ে পৌঁছতেই হবে আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যা আমরা প্রায় কেউই জানি না, সেটা হলো বাঘেরা শিকারী প্রাণী। তা বলে বাঘেদের সমাজ পরিবার নেই তা নয়। দু একটি ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি যা আমাদের কাছে অজানা এবং বিস্ময়। প্রথমত, বাঘ যখন বাবা, আচ্ছা বাঘিনী যখন মা হয় তখন তার মাতৃত্বের কোনো তুলনা নেই, সে কথা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি বাঘ যখন বাবা হয়ে ওঠে তখন কেমন হয়? দেখুন, বাঘের নাম জালিম। এমন নাম কেন? কারণ তার ফিয়ার্স আক্রমণের সামনে অন্য কোনো বাঘ দাঁড়াতে পারত না। অন্য সব বাঘেদের মানে মেল বাঘেদের নিজের এলাকা থেকে বেদম মেরে তাড়িয়ে দিয়ে সেই নাম পেয়েছিল জালিম, অর্থাৎ নিষ্ঠুর। কিন্তু আমরা মানুষেরা বুঝি না যে এটা তাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের অঙ্গ। আসলে এই জালিমের মনের মধ্যেও ছিল কোমল পিতৃ হৃদয়। তার শিশু সন্তানদের মা একটি ইনজুরি রিকভার করতে না পেরে মারা যায়। তখন খুবই ব্যতিক্রমীভাবে বাবা জালিম এই শিশুগুলির দায়িত্ব নেয়। নিজে শিকার করে তাদের খাইয়ে প্রোটেকশন দিয়ে বড় করে তুলে জালিম প্রমাণ করে দেয় বাঘেরাও বাবা হতে পারে। এমনকি সিঙ্গল ড্যাড হয়ে সাকসেসফুলি বাচ্চাদের বড় করে তুলতে পারে। আর যতদিন না তার বাচ্চারা বড় হয় ততদিন সে অন্য কোনো বাঘিনীর সাথে সম্পর্কও করেনি। দ্বিতীয়ত, বাঘেদের প্রেম সম্বন্ধ। মানুষের প্রেম নিয়ে রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে লায়লা মজনু, হীর রাঞ্ঝা, কত কাব্য, কত মহিমা কীর্তন। কিন্তু কজন জানেন এই জঙ্গলি শিকারী বাঘেদের মধ্যেও কত গভীর প্রেম হয়? গল্প নয়, বাস্তব ঘটনা। ঘটনা নাম্বার 1, ওয়াগদহ এবং মাধুরী। ওয়াগদহ তারোবা রিজার্ভ ফরেস্টের টাইগার কিং, বিশাল চেহারা এবং গ্ল্যামার। মাধুরী তার গ্রেসফুল টাইগ্রেস কুইন। সাধারণত মেল বাঘেরা মেটিংয়ের পর্ব শেষ হয়ে গেলে বাঘিনীদের নিয়ে আর খুব বেশি একটা মাথা ঘামায় না। কিন্তু ওয়াগদহ ছিল তার ব্যতিক্রম। সে মাধুরী এবং কাবসদের প্রোটেকশনের খেয়াল রাখতো, বাচ্চাদের সাথে অনেক সময় কাটাতো, খেলতো আর সময় কাটাতো মাধুরীর সঙ্গে। ওয়াগদহ এবং মাধুরীর ছিল 4 মেয়ে। তার মধ্যে সোনাম বড় হয়ে প্রথমে অন্য বনেদের হটিয়ে দিয়ে এলাকার আলফা ফিমেল হয়ে ওঠে এবং তারপর সে মাধুরীকেও এলাকা থেকে তাড়িয়ে দেয়। মাধুরী সেই এলাকা ছেড়ে দিয়ে জঙ্গলের বাফার জোনে চলে আসে। সঙ্গে আসে ওয়াগদহ, কারণ সে মাধুরীকে ছেড়ে থাকতে পারেনি। ওয়াগদহের মৃত্যু পর্যন্ত এই জুটি অটুট ছিল। বন্ধুরা, বাগবান সিনেমার স্টোরির সাথে মিল খুঁজে পাচ্ছেন কি? ঘটনা নাম্বার 2, চার্জার ও সীতার একেবারে অমর প্রেম। চার্জার বান্ধবগড়ের একটি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের মেল বাঘ। সাফারির জিপ দেখলেই তেড়ে যেত, সেই কারণে পর্যটকেরাই তার নাম দিয়ে দেয় চার্জার। সেই চার্জারের সাথে জোর বাঁধে তার ঠিক বিপরীত স্বভাবের সীতা টাইগার। সীতা ছিল ভীষণভাবে পর্যটক ফ্রেন্ডলি, এমনকি নিজের বাচ্চাদের নিয়ে এসেও সে অনেক সময় সাফারি জিপের সামনে পোজ দিত। এই কারণে সীতাও ছিল খুবই ফেমাস টাইগ্রেস। তো এই সীতা আর চার্জারের জোড়ার ভালোবাসার কাহিনী অনেক মানুষকেও পিছনে ফেলে দিতে পারে। চার্জার এবং সীতা সবসময় একসাথেই থাকত। চার্জার শিকার করে এনে সীতাকে তো বটেই, এমনকি বাচ্চাদেরও খেতে দিত অনেক সময়। ক্রমে চার্জার বুড়ো হলো, চোখে প্রায় দেখতে পেত না সে। সীতা তাকে নিজে টাচ করে করে রাস্তা দেখাতো, শিকার করে এনে খাওয়াতো। এরপর ক্রমে চার্জারের সব দাঁতও পড়ে যায়। এরপর শুশ্রূষার জন্য এবং সুরক্ষার জন্য বনকর্মীরা চার্জারকে একটা এনক্লোজারের মধ্যে রেখে দেয়। সীতা তখন এনক্লোজারের চারপাশে এসে ডাকাডাকি করতো তার চার্জারের কাছে যাওয়ার জন্য। কিন্তু চার্জার সেই ডাক শুনে অসহায়ভাবে চারদিকে তাকাতো, সাড়া দেওয়ার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল। এরপর চার্জার মারা যায়। এর কিছুকালের মধ্যেই সীতা ওই অঞ্চল থেকে একটু দূরে চলে যায়। প্রচারদের হাতে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বনকর্মীরা আবিষ্কার করে বাফার জন্য। তো বন্ধু, এসব জেনে কি মনে হচ্ছে খাদ্যাভ্যাস ছাড়া আমাদের থেকে এরা আর কিসেই বা আলাদা? আসুন আমাদের যত্নে এবং উদ্যোগে এরা বেঁচে থাক স্বমহিমায়। যতদিন আমরা থাকি ততকাল
জঙ্গলকে তথা বাঘকে তার প্রাপ্য অধিকার না দিলে তো আমরাও বেশি দিন এই দুনিয়ায় টিকতে পারবো না, তাই না?